মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতবর্ষের ফ্রিডম স্ট্রাগলের নেতৃত্ব দিয়েছিলেন, তার একটা ইন্টারভিউ ছিল চারটানে। কংগ্রেসের প্রতিষ্ঠাতা নয়, প্রতিষ্ঠাতা অক্টেভিও হিউম, তারপরে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অনেক এসছে। উনি কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন এবং আমাদের একজন স্বাধীনতা সংগ্রামের বিরাট বড় নেতা, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই, বিশাল ব্যক্তিত্ব ছিল তার। তো মৌলানা আবুল কালাম আজাদের একটা ইন্টারভিউ ছিল চারটানে 46 বিফোর পার্টিশন। চারটান একটি লাহোরের একটা পলিটিক্যাল ম্যাগাজিন ছিল। সেই ইন্টারভিউটা খুব ইন্টারেস্টিং, অনেক জায়গায় পাবেন আপনি ইন্টারভিউতে তিনি দু তিনটা জিনিস বলেছিলেন, যে লিয়াকাত আলী আর জিন্নাহ মারা যাবার পরে পাকিস্তানে মানে লিডারশিপ থাকবে না, খুব একটা কোনো ভালো লিডারশিপ থাকবে না। ইট ইজ প্রবাবলি লাইকলি টু ডিটেরিয়েট ইনটু মিলিটারি রুল। উনি বলেছিলেন যে সুপার পাওয়াররা পাকিস্তানের উপরে সবসময় ক্ষমতা বিস্তার করবে, পাকিস্তান নিজস্ব একটা নীতি বা পথ দেখতে পারবে না। উনি এটাও বলেছিলেন যে বাঙালিরা পশ্চিম পাকিস্তানের সঙ্গে একসঙ্গে থাকবে না, তারা একটু আলাদাভাবে চিন্তা করে এবং তারা আলাদা হয়ে যাবে আলটিমেটলি। সেটা তো হয়েইছেন, 71-এ দেখতেই পাচ্ছেন। কিন্তু বাংলাদেশ যখনই পাকিস্তানের পথ অনুসরণ করে, তখন ন্যাচারালি পাকিস্তানের যা অবস্থান হয় সেটাই বাংলাদেশের হতে পারে, যে সুপার পাওয়ার্স এর একটা প্লেগ্রাউন্ড হতেই পারে। তো একদিকে চায়না খেলছে, আর একদিকে আমেরিকা খেলবে না, এটা কি করে আপনি আশা করেন? আপনারা যদি চায়নাকে কক্সেস বাজারে পোর্ট দেন, যেখানে আপনারা চাইনিজ ওয়ারশিপ জানাতে পারে, কারণ আপনাদের একটাও ডিস্ট্রয়, আমি আগেও আপনার সঙ্গে এইটা নিয়ে কথা হয়েছিল, যে 8খানা ডিস্ট্রয়ার রাখার জায়গা রয়েছে, কিন্তু একটাও ডিস্ট্রয়ার বাংলাদেশ নেভির নেই। 6খানা সাবমেরিন রাখার জায়গা আছে, কিন্তু বাংলাদেশের কাছে 2টো পুরনো সাবমেরিন আছে। কনসিকুয়েন্টলি তো সবসময় লোকেদের সন্দেহ থাকবেই যে এখানে কি চাইনিজ নেভি এসে বসবে, ঘাঁটি করবে। তারপরে এখন দেখা যাক কি হয়। এখন আমেরিকানরা আসতে শুরু করেছে, তো ন্যাচারালি দে হ্যাভ সাম ইন্টারেস্টস, দে উইল অলসো ওয়ান্ট সাম ইন্টারেস্টস। তো সেই ক্ষেত্রে ভারতের ভূমিকা, ভারতের অবস্থানটি কি? ভারত আমেরিকার সঙ্গে কোয়াডে যুক্ত আছে। আমরা আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান একটা ফরমেশন বানিয়েছি, which is basically a military formation, whatever we may call it. এবং এই ফরমেশনটা চায়নাকে যদিও বলা হয়েছে যে এই ফরমেশনটা চায়না বিরোধী নয়, কিন্তু whenever you do a military drill in South China Sea together, it means something, it gives a message. জাপানের সঙ্গে চায়নার একটা বিরোধিতা আছে, জানেনই। আমেরিকার একটা বিরোধিতা আছে, সেটাও আপনারা জানেন। আমেরিকার যদি কোনো শত্রু থাকে পৃথিবীতে, সেটা চায়না আজকের দিনে, অন্য কেউ নয়, রাশিয়া সার্টেনলি নয়। তো এরকম ক্ষেত্রে চায়নার সঙ্গে যদি কেউ মানে যে দেশ মানে বেশি হাত বাড়াবে, তাকে তো আমেরিকা কিছু না কিছু মানে হয় তাকে নিউট্রালাইজ করবে, আর নাহলে তাকে টেক ওভার, তাকে গভর্নমেন্টটাকে তার প্রো করে নেবে। এটা তো একটা চেষ্টা করবেই, ন্যাচারাল। কিন্তু সেই যে খেলাটা যদি খেলতে লাগেন আপনাদের পটভূমিতে, তাহলে বাংলাদেশের কি হবে সেটা দেখতে হবে। কারণ পাকিস্তান এই যে খেলাটা চায়না ভার্সেস আমেরিকা অনেকদিন খেলেছে, আফগানিস্তানের ক্রিয়েশন, আফগানিস্তানের তালিবান যুদ্ধ থেকে শুরু করে 90s থেকে সেই খেলাটা শুরু হয়েছিল। ওয়াদার পোর্ট চায়নাকে দিল, আমেরিকানদের রাস্তা দিল তালিবানকে শেষ করার। আবার তালিবান ফেরত এলো, আমেরিকানরা মোটেই খুশি হয়নি তালিবান ফেরত আসাতে, যতই যাই যা বলুক। তো চায়না মিনারেল রাইটস পাচ্ছে আফগানিস্তানে, আমেরিকা তাতেও খুশি হয়নি। তো আমেরিকা তো পাকিস্তানের উপরে কোনোদিনও খুব একটা খুশি থাকবে না। পাকিস্তান হ্যাজ বিকাম আ প্লেথিং অফ টু ওয়ার্ল্ড পাওয়ার্স। না, এখন ধরেন যদি পাকিস্তান যেমন সুপার পাওয়ারদের মানে প্লেগ্রাউন্ড হয়েছে, বাংলাদেশ যদি সেরকমটা হয়, তাহলে তো পরিণতি খুব ভালো কিছু না। মানে পাকিস্তানের দিকে যদি তাকিয়ে দেখি আমরা, সেটা তো কোনো আশাজনক কিছু নয়। তাহলে তার স্বার্থে, কিসের স্বার্থে আমরা সেদিকে অগ্রসর হচ্ছি? হ্যাঁ, কারণ দেখুন, যখন মানে পাকিস্তানকে শিক্ষা দিতে চায়, তখন পাকিস্তানের একটা প্রভিন্সে রেবেলিয়ন শুরু হয়। আবার পাকিস্তানকে যখন অন্য কেউ ভালোবাসতে চায়, তখন আরেকজন অন্য কোথাও দিয়ে মারে। তো এইটা তো চলতে থাকছে। পাকিস্তান তো অশান্ত থেকেছে। মানে আপনি একটা দিন বলুন যেদিন পাকিস্তান শান্তিতে থাকতে পেরেছে। তো পাকিস্তানের অবস্থান সত্যি খুবই মানে
খারাপ রয়েছে এবং তার অর্থনৈতিক অবস্থা দেখুন, তার সিভিল স্ট্রাইফ দেখুন, সারাক্ষণই পাকিস্তানের সিভিল ওয়ার হচ্ছে, কিছু না কিছু হচ্ছে। করাচি এককালে মানে দুরূহ একটা জায়গা ছিল যেখানে রোজ খুন হচ্ছে, গাদা গাদা খুন হচ্ছে, কে কাকে মারছে কেউ জানে না, কেন মারছে তাও কেউ জানে না, কিন্তু রোজ লাশের পর লাশ পড়ে থাকতো করাচি শহরে। করাচি বন্দর একটা মানে বিভীষিকা ছিল। আজকে বলুচিস্তান একটা বিভীষিকা, চায়নার জন্য, পাকিস্তানের জন্য তো বড় বিভীষিকা। কেপি প্রভিন্স, খাইবার পুশতুয়া প্রভিন্স আছে বিভীষিকা, সেখানেও চলছে লড়াই। বালুচিস্তানের মানে কত কয়েক হাজার লোক ডিসঅ্যাপিয়ার করে গেছে, মানে তাদেরকে কেউ জানে না কোথায় আছে, যারা প্রোটেস্ট করছে তারা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। এটা একটা অদ্ভুত সিচুয়েশন।